আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি পৃথাকে ছেড়ে গিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে গিয়েছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি পৃথাকে। তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিতে। পৃথা পিছন ঘুরে তাকালো তুর্যের পানে। তাচ্ছিল্য হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলেও তারা ভুল করেছেন। আফসোস শুধু আমিই বুঝলাম না, আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি। পৃথা পিছন ঘুরে তাকালো তুর্যর পানে। তাচ্ছিল্য হাসি হেসে বলল, আপনি আমাকে ছেড়ে গিয়ে বুঝলেন আমাকে ভালোবেসে ফেলেছেন। আমার বাবা মা বুঝলেও তারা ভুল করেছেন। আফসোস শুধুমাত্র আমিই বুঝলাম না, আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণ বাজেভাবে ঠকে গেছি। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে। কিছুটা অস্থির কণ্ঠে বলল, আমি ভুল করেছি। এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপতি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার আর আমার বিয়ের সময় আমার বয়স হলো 20 বছর আর তোমার মাত্র 10। একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে যদি জোর জবস্তি করে, তেজ্য পুত্র করার হুমকি দিয়ে মাত্র 10 বছর বয়সী এক শিশুকন্যার বিয়ে দেওয়ার হয়, তবে ওই যুবক এমন প্রতিক্রিয়া করা বা রাগ করাটা কি স্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। পৃথার দৃষ্টি শীতল হলো। বুঝলো সে ওই বয়সের তুর্য তাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তুর্য স্থানে সে থাকলে হয়তো সেও মেনে নিতে পারতো না। কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সেই 7 বছরে কেন ফিরে এলো না? কেন একটা বার খোঁজ নিল না? এত বছর পর এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারতো এত বছরের পৃথা অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, অন্য কারোর মায়ে আবদ্ধ হয়েছে। যদিও ভাগ্যঘনে এসবের কিছুই হয়নি, কিন্তু হতেও তো পারতো। আচ্ছা, এত বছর পর তুর্য কি সত্যিই ভালোবেসে তার কাছে ফিরে এসেছে, নাকি এর পিছনেও কোনো স্বার্থ আছে? হতেই পারে স্বার্থ আছে। এই মুহূর্তে কাউকে আর বিশ্বাস হচ্ছে না পৃথার। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেলল, ঠান্ডা কণ্ঠেই বলল, আমাদের সংসার হয়নি, একসাথে থাকা হয়নি, গভীর প্রণয়ে নিজেদের সিক্ত করা হয়নি। আর এত বছরে আমাদের মাঝের সে বয়সের পার্থক্যটাও কিন্তু ঘুচে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্যের কারণে আপনি আমাকে মেনে নিতে পারেননি, বিয়ের আসরেই ত্যাগ করেছিলেন, সেহেতু আজও মেনে নিতে পারার কথা নয়। তার চেয়ে বরং তালাক দিয়ে দিন আমাকে, মুক্ত হয়ে যান এমন অনিশ্চিত তেতো একটা সম্পর্ক থেকে। তুর্য অস্থির হলো। ঠিক এই ভয়টাই সে পেয়েছিল এতদিন, যার দরুন একটু সময় নিয়ে আগের পৃথা মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চেয়েছিল, তারপর ধীরে ধীরে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল। কিন্তু রাজাকার শ্বশুরটা আর তা হতে দিল কই? মাঝখান থেকে একটা শিয়াল জোগাড় করে তার কাছে বেচে দিতে চাইলো তার মুরগির বাচ্চার মতন ছোট্ট খাট্ট বউটাকে। তুর্য আর একটু এগিয়ে গেল না পৃথার পানে। মেয়েটার এক হাত টেনে পুড়ে নিল নিজের 2 হাতের ভাঁজে। ব্যাকুল কণ্ঠে বলল, এমন কথা বলো না পৃথা। আমি তোমাকে কখনো তালাক দিব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পৃথা তুর্যের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তার ছেলের হাসি হেসে বলল, তাই 7 বছর আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসলে আমাকে ত্যাগ করার কথা না হয় বাদই দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার, কিন্তু পরের 7 বছর আমি না হয় বিয়ের সময় ছোট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি, তাই বলে কি একটু খোঁজ নিতে পারেন সেটুকু বয়সও কি আমার ছিল না? আমি মানছি আমি ভুল করেছি। আমি নিজের অনুভূতি বুঝতে দেরি করেছি, তারপরও। এইটুকু বলেই থামতে হলো তুর্যকে। পিয়াল তেড়ে এসে সম্মুখে দাঁড়ালো তার। ক্রোধিত কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না, এটাকে এখনো এখানে কেন সহ্য করা হচ্ছে। এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুর্যের দৃষ্টি কঠিন হলো। আগের কথা ভুলে শক্ত কণ্ঠে সে বলল, তোদের বাড়িতে আমি থাকতে আসিনি। রাজাকার আলবদর আল শামসের সাথে ভালো মানুষেরা একসাথে এক ছাদের তলায় থেকেছে বলে শুনেছিস কখনো? আমি এসেছি আমার বউকে নিতে। আমার বউকে আমাকে দিয়ে দে, আমি চলে যাই। পিয়াসু তেড়ে এলো, 2 হাতে তুর্যের শার্টের কলার চেপে ধরে বলল, কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় বউয়ের কথা স্মরণ ছিল না তোর? তারপরও এত বছরও তোর বউয়ের কথা স্মরণ আসেনি? এখন এসেছিস নাটক করতে? বের হ আমাদের বাড়ি থেকে।
তুর্যের চোখ মুখ শক্ত হলো। শক্ত হাতে সে নিজের কলার থেকে হাত ছাড়িয়ে দিল পিয়াসের। দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। অনেক সময় ব্যয় করেছি, আর নয়। প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপরও বউকে সাথে নেব। তবুও বউ ছাড়া এক পাও পারাবো না আমি। এতক্ষণে মুখ খুললেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বলল, তোমাদের বিয়েটা আইনগত নয়। বিয়ের সময় তোমার বয়স 20 হলেও পৃথার বয়স ছিল নাবালিকা এক শিশুকন্যা। আর বিয়ের তেমন ডকুমেন্টও নেই। পুলিশের নিকট গেলে তোমাকে ঝামেলায় পড়তে হবে, হয়তো পৃথাকে ছেড়েও দিতে হতে পারে। তুর্য বাঁকা হাসলো। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, তুর্য আর তুর্যের ভাইরা কখনো কাছা করে না। আমি সেদিন ক্রোধ বসে বিয়েতে কোনো উৎসাহ না দেখালেও আমার ভাইয়েরা বিয়ের প্রতিটি মুহূর্তের ভিডিও রেকর্ড করে রেখেছিল। পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্ত সময় লাগবে না। আর বাকিটা হলো ঝামেলায় পড়া। তা আমি ঝামেলায় পড়লে আপনারাও পড়বেন। একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে এই বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হবে। পিয়াল তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, ভয় দেখাচ্ছিস? দেখা, তবুও আমার বোনকে তোর সাথে যেতে দেব না। তুর্য বলতে চাইল কিছু, কিন্তু সে কিছু বলার আগেই পৃথা বেশ ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো পৃথার কথায়। পিয়াস চকিত কণ্ঠে বলল, পিয়াসের কথার মধ্যে পিয়াল বলল, যে পুরুষ তোর কথা একটা বারের জন্য ভাবেনি, বিয়ের আসরে তোকে ছেড়ে গিয়েছিল, তার সাথে যাবি তুই? পৃথা বাবা মায়ের পানে তাকালো একবার, চাপা নিঃশ্বাস ফেলে বলল, তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজেদের সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে মাত্র 10 বছরের এক নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারতো? থামলো পৃথা, আবার বলল, বাবা মা 10 বছর বয়সে বিয়ে তো আমাকে সংসার করার উদ্দেশ্যেই দিয়েছিলেন। সে তো আমার কপাল ভালো ছিল বলে ওই বয়সে সংসারের ঘানি টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি, তখন না হয় বাবা মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিই, সংসার করি। সুফিয়া বেগম এবং পলাশ শিকদার বেশ ভালোভাবেই বুঝলেন মেয়ের তাদের উপর অভিমান জমেছে বেশ, আর সেই অভিমান থেকে এসব কথা বলছে মেয়েটা। সুফিয়া বেগম এগিয়ে এলেন মেয়ের পানে, মেয়েকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই আমাদের ভুল বুঝছিস মা। হ্যাঁ, আমরা তুর্যের পরিবারের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য তোকে তুর্যের সাথে বিয়ে দিয়েছিলাম ঠিক, কিন্তু তখনই তোর সংসার করার কথা ছিল না। আমাদের দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল বিয়ে হলেও তখনই ওই বাড়িতে যাবি না তুই। তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তুলে নিবেন তারা। পৃথার কণ্ঠে জোর বাড়ল, শক্ত কণ্ঠে বলল, তাহলে এই বিয়েটাও না হয় 18 বছর হলেই দিতে। অল্প বয়সে ওই সময় বিয়েটা না দিলে তো আমার জীবনে এত সব ঘটনা ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম বড় হয়ে তোরা যদি দুজন দুজনকে না মানতে চাস। তাছাড়া তুর্যও বকে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়েছিলাম। পৃথা পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, মলিন হেসে বলল, তোমরা তোমাদের সম্পর্ক গাঢ় করতে এতটাই তৎপর হলে যে বকে যাওয়া একটা ছেলের সাথে নিজের 10 বছরের শিশুকন্যার বিয়ে দিতেও দ্বিধাবোধ করলেন না। আমি জানতাম মেয়ের বাবা মা মেয়ের বিয়ের ক্ষেত্রে বকে যাওয়া ছেলেদের এড়িয়ে চলে, আর আমার বাবা মা উল্টো সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে বকে যাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আচ্ছা মা, আমার থেকে তোমাদের সম্পর্ক গাঢ় করার নিশ্চয়তাটা কি বেশি হয়ে গিয়েছিল তখন? সুফিয়া বেগম চুপ হয়ে গেলেন। এ পর্যায়ে মেয়ের কথায় কোনো উত্তর দিতে পারলেন না তিনি। কি উত্তরই বা দিবেন? সত্যিই তো ভুল করেছেন তারা। মেয়েটার সাথে অন্যায় করেছে, যার জন্য মেয়ের জীবনে আজ এত জটিলতা। পৃথা মায়ের চুপ হয়ে যাওয়ার মুখ পানে তাকিয়ে মলিন হাসলো। চোখ দুটো ভিজে উঠেছে তার। ভেজা চোখে সে এগিয়ে গেল তুর্যের পানে, নিজেকে শক্ত করে বলল, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। তুর্য তখন চুপচাপ দেখছিল সবটা। পৃথা যে এত তাড়াতাড়ি তার সাথে যেতে রাজি হবে কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল পৃথা তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দেবে, তারপর অনেক কাঠখোট পুড়িয়ে বউকে নিজের কাছে নিতে হবে। অথচ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। তাই তো সবটা শুনে একটু থম মেরে গিয়েছিল আর কি। তবে পৃথার কথা এবার ঘোর কাটল তুর্যের। আনন্দের সহিত নিজের হাত বাড়িয়ে ধরল পৃথার এক হাত, সম্মুখ পানে যেতে যেতে বলল, চলো। পিয়াস এবং পিয়াল উদ্যত হলো তুর্যকে আটকাতে। তারা জানে তাদের অভিমানী বোন পরিবারের উপরে অভিমান করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বলে তারা তো বোনকে এভাবে চলে যেতে দিতে পারে না।
পিয়াস এবং পিয়াল তুর্য পৃথাকে আটকাতে যেতে নিলেই তাদের থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বলল, ওদের যেতে দাও। পিয়াস এবং পিয়াল অবাক হলো। পিয়াস অবাক কণ্ঠেই বলল, তুর্য তো পৃথাকে নিয়ে চলে যাচ্ছে বাবা, আর তুমি ওদের আটকাতে বারণ করছো? পলাশ শিকদার কোনো উত্তর দিলেন না ছেলের প্রশ্নে। তিনি ঘাড় কুড়িয়ে তাকালেন তার আনা পাত্রপক্ষের পানে, যারা এতক্ষণ খুব নিগ্রভাবে দর্শকের ন্যায় দেখছিল সবটা। পলাশ শিকদার ঠান্ডা কণ্ঠেই তাদের বললেন, আপনাদের কাজ শেষ নজরুল ভাই, আপনাদের ধন্যবাদ এখন আসার জন্য। পাত্রপক্ষ নামধারী আসা জনমানবদের মধ্যে একজন বলল, আরে ঠিক আছে, আচ্ছা আমরা এখন আসছি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন সবটা। কথাটা বলেই চলে গেল তারা। পিয়াস, পিয়াল এবং সুফিয়া বেগম অবাক হলেন। সুফিয়া বেগম অবাক কণ্ঠেই শুধালেন, এসবের মানে কি? পলাশ শিকদার একবার তাকালেন স্ত্রী সন্তানের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি এতটাও নির্বোধ নই যে আমি আমার তালাকহীনা মেয়ের বিয়ে দেব অন্যত্র। পলাশ শিকদার একবার তাকালেন স্ত্রী সন্তানের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি এতটাও নির্বোধ নই যে আমি আমার তালাকহীনা মেয়ের বিয়ে দেব অন্যত্র। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুর্য আমার মেয়ের জন্য কি কি করতে পারে। আমি জানতাম তুর্য এখানে আসবে। পৃথার বিয়ের খবরটা ওর নিকট সুকৌশলে আমি পাঠিয়েছিলাম, নয়তো ওর সাধ্য ছিল না কিছুই জানার, যেখানে তোমার সবটা জেনেছিল দুপুরে। কিন্তু বাবা, এইটুকু বলতেই পিয়ালকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। আবার বললেন, হ্যাঁ, আমি আগেই বলছিলাম পৃথার সাথে তুর্যের তালাকটা গোপনে করিয়ে দিব, পৃথাকে না জানিয়ে, কারণ আমি এই সম্পূর্ণ বিয়ের বিষয়টাই পৃথার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইলেই কি ওদের গোপনে তালাক হয়ে যেত? স্ত্রীর অনুপস্থিতিতে তালাক দেওয়া বা স্ত্রীকে জানলো না তালাক হয় না। তালাক দেওয়ার জন্য স্বামী স্ত্রীর অবশ্যই উপস্থিত স্পষ্টভাবে 3 বার তালাক বলতে হবে। বিষয়টা নিয়ে এমনি সর্বদা চিন্তিত ছিলাম আমি। তার উপর তুর্য ফিরে এলো। সেদিন তুর্যকে তালাকের কথা বললেও তুর্য শক্ত কণ্ঠে নাকচ করে দিল। ওর কণ্ঠে আমি দৃঢ়তার অনুভব করছিলাম। তোমরা বসে থাকলেও আমি বসে থাকিনি। ওর বিষয়ে সম্পূর্ণ খোঁজখবর নিয়ে আমার মনে হয়েছিল ওকে একটা সুযোগ দেওয়া উচিত। 7 বছর আগে ও আমার মেয়েকে ত্যাগ করে ভুল করেছে, ঠিক আবারও তো কম ভুল করেনি। তাছাড়া বিচ্ছেদ কোনো সমস্যার সমাধান হতে পারে না। ভুল তো আমাদেরও ছিল, অন্তত নিজেদের ভুলটা শুধরে নিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর করার জন্য হলেও তুর্যকে একবার সুযোগ করে দেওয়ার প্রয়োজন ছিল। সেই সুযোগটা আমি তাকে দিয়েছি। থামলেন পলাশ শিকদার, শক্ত কণ্ঠে বললেন, তবে ভেবো না ওই তুর্য চৌধুরীকে আমি এত সহজেই ছেড়ে দেব। 7 বছর আমার মেয়েকে অনিশ্চিততার মধ্যে রেখেছিল। বিয়ের আসরে আমার মেয়েকে ত্যাগ করেছে। 7 বছর পর এত সহজেই অবশ্যই ওর পরীক্ষা শেষ হবে না। আমি আমার মেয়েকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করব ওর থেকে। যদি ভালোবাসে থাকে তবে ভালোবাসার নারীকে ধরে রাখার দায়িত্ব ওর। কথাটা বলে কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন পলাশ শিকদার। পিছনে ফেলে রেখে গেলেন 3 জোড়া বিস্ময় পরিপূর্ণ চোখ। তুর্য পৃথাদের বাড়ি থেকে বেরিয়ে পৃথাকে নিয়ে সোজা চলে এসেছে কাছে পিঠে এক উকিলের অফিসের সম্মুখে। আইনিভাবে এবার তার বিয়েটা করে নেওয়া প্রয়োজন, নয়তো বলা যায় না কখন আবার তার রাজাকার শ্বশুরটা মুরগির বাচ্চার মতন বইয়ের উপরে খাবলা বসায়। পৃথা, আরুষ এবং গার্ডদের নিয়ে অফিস বিল্ডিংয়ে ঢুকলো তুর্য। পৃথা খানিকটা অবাক হলো। বাড়ির কাছাকাছি হয় এই অফিস চিনতো সে আগে থেকে। মেয়েটা কপাল কুঁচকে তুর্যকে শুধালো, আমরা এখানে কেন এসেছি? তুর্য সম্মুখ পানে পা দিতে দিতে জবাব দিল, বিয়ে করতে। পৃথা ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, আমাদের বিয়ে না হয়ে গেছে? আইনিভাবে এখনো হয়নি। কিন্তু আইনিভাবে বিয়ে করার বয়স তো আমার হয়নি এখনো। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো পৃথার পানে, বাঁকা হেসে বলল, তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও, বউ তারপর তোমার বয়স বাড়ানোর দায়িত্ব আমার। পৃথা ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তুর্য বলল, দেখো, আমি এই মতো কোনো জটিলতা চাইছি না। তোমার আর আমার বিয়ে 7 বছর আগেই হয়েছে। এখন তুমি মানলেও আমার বউ, আর না মানলেও আমার বউ।
আইনি বিয়ে না হলেও রেকর্ডের ভিত্তিতে আমাদের বিয়ে কেউ অস্বীকার করতে পারবে না। তবুও আমি চাইছি এবার আমাদের আইনি বিয়েটাও হয়ে যাক। ধর্ম এবং সমাজ দুটো মেনেই আমি তোমাকে নিজের করে চাইছি। সুতরাং কণ্ঠে কোনো নানা ধ্বনি তুলে ঝামেলা বাড়িও না। পৃথা আর কিছু বলল না। সত্যি বলতে বিয়ে তো সে কবেই হয়ে গেছে। এখন সারা দিন নানা করলেও কাজ হবে না কোনো। তপ্ত নিঃশ্বাস ফেললো পৃথা। তুর্যকে অনুসরণ করে ঢুকলো এক কক্ষের ভিতরে। সেখানে চেয়ারে আগে থেকেই বসা ছিলেন কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক। সম্ভবত উকিল হবেন উনি। তুর্যকে ঢুকতে দেখে উঠে দাঁড়ালেন তিনি। হাসি মুখে বললেন, এসেছেন আপনারা? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমি। তুর্যও হাসলো। ভদ্রলোকের সাথে কুশলাদি বিনিময় করে পৃথাকে নিয়ে বসলো ওই দুটি কাঠের তৈরি চেয়ার দখল করে। নিজের হাতটা তুলে হাতের ঘড়ির পানে তাকালো একবার। উকিলকে তাড়া দিয়ে বলল, কি 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 করতে হবে? তাড়াতাড়ি করুন, আমাদের আবার ঢাকা ফিরতে হবে। উকিল সাহেবও বসলেন। আগে থেকেই প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন তুর্য। তাড়া দিতেই তিনি প্রয়োজনীয় কাগজ এবং কলম এগিয়ে দিলেন তুর্য ও পৃথার পানে। আঙুল তুলে কাগজের দিকে ইশারা করে বললেন, এখানে সই করে দিন। কাগজটা হাতে পেয়ে দ্রুততার সাথে সই করল তুর্য। অতঃপর পৃথার পানে এগিয়ে বলল, তাড়াতাড়ি সই করে দাও। পৃথা তাকালো কাগজটার দিকে। হৃদয় ভারী হয়ে উঠল মুহূর্তে। একবার না জানিয়ে অগোচরে অল্প বয়সী পরিবারের লোকেরা তাকে বিয়ে দিলেও আজকের বিয়েতে সেই পরিবার নেই। যতই পরিবারের উপর অভিমান করুক, মেয়েটা তবু তার পরিবার তো। ওই বাবা মাই তো তাকে জন্ম দিয়েছেন, এত বছর আদর যত্ন দিয়ে বড় করেছেন। জীবনে এই মুহূর্তে এসে পৃথার ভীষণ মনে পড়ছে বাবা মাকে। হয়তো তুর্যের সাথে তাদের বিয়েটা আগেই হয়েছে, কিন্তু তখনও কোনো অনুভূতি উপস্থিত ছিল না। বিয়ের মানে তো তখন পৃথা বুঝে উঠতে পারেনি ভালোভাবে। তার জন্য আজ অনুভূতিটা প্রথম। আর সেই অনুভূতি বাবা মা ভাই কেউ পাশে নেই। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। পৃথা এখনো কলমই তুলল না। সই করবে কি? তুর্য ভ্রু কুচকে তাকালো মেয়েটার পানে। দেখলো মেয়েটা টলমলো চোখ নিয়ে কিছু ভাবছে আর মাঝে মাঝে নিচু হয়ে পা চুলকাচ্ছে। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো আশেপাশে। কান খাড়া করে শুনলো কিছু মশার গান। ইস, তার ছোট্ট বউটাকে নিশ্চয়ই মশার কামড়ে রক্ত চুষে নিচ্ছে। তুর্য আশেপাশে তাকালো। উকিলকে উদ্দেশ্য করে বলল, আপনারা এখানে কি মশারি আছে? উপস্থিত সবাই ভরকালো তুর্যের কথায়। উকিলও চকিত দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। এই প্রথম কিনা কেউ বিয়ে করতে এসে মশারি খুঁজছে। বিয়ে করতে এসে মশারি দিয়েই বা কি কাজ? উকিল কৌতূহল অনুভব করলেন। আগ্রহ নিয়ে বললেন, না তো, মশারি দিয়ে কি করব? তুর্য হাত উঠিয়ে দুহাত দ্বারা ঠাস করে শব্দ করে মশা মারার চেষ্টা করলো। নাক মুখ কুচকে বলল, আমার বউকে মশায় কামড়াচ্ছে। উকিল সহ সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। পৃথাও নিজের চিন্তা ভুলে ফ্যাল করে তাকিয়ে রইল তুর্যর পানে। বিয়ে করতে এসে কিনা এই লোক মশারি খুঁজছে, তাও কিসের জন্য? তার বউকে দুই একটা মশায় কামড়াচ্ছে বলে। তুর্যের এই ধরনের কথাবার্তার সাথে আর কেউ পরিচিত না থাকলেও আরুষ ঠিক পরিচিত। ছেলেটা এগিয়ে এলো তুর্যের পানে, মাথা চুলকে বলল, অফিস কক্ষে মশারি কোথা থেকে আসবে স্যার? কয়েল থাকলেও থাকতে পারে। আরুষের কথা শুনে চকচক করে উঠল তুর্যের চোখ দুখান। গদগদ করে বলল, সাব্বাস বেটাকে বলেছে, তুই আকার শিকার ছাড়াই বলত। ওই তো তোর মাথায় বুদ্ধি আছে। ওই রাজাকার গোষ্ঠীর সাথে বাঘ বিতণ্ডে জড়িয়ে আমি তো কোয়েলের কথা ভুলেই গিয়েছিলাম। কথাটা শেষ করে তুর্য ফিরে তাকালো উকিলের পানে। ভীষণ আশা নিয়ে শুধালো, আপনার অফিসে কোয়েল আছে? উকিল তুর্যকে হতাশ করে জবাব দিলেন, না, আমার অফিসে কয়েলও নেই। তুর্যের মেজাজ খারাপ হলো কিছুটা। কি একটা অফিস যেখানে কিচ্ছু রাখে না, তার বউকে মশাই কামড়াচ্ছে অথচ একটা কয়েল পর্যন্ত নেই। এক মিনিট, মশাই কামড়াচ্ছে নাকি চুমু খাচ্ছে? তুর্যের হৃদয়টা হাহাকার করে উঠল। মস্তিষ্ক বলে উঠল, এত বছর বিয়ে করে বউকে এখনো চুমে খেতে পারেনি, অথচ দেখো মশা এসে কি সুন্দর তোর বউকে চুমে খেয়ে যাচ্ছে। সে তুর্য। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, এ রাশের মশাগুলো বেয়াদব, অসভ্য মার্কা। কত বড় সাহস এদের আমার বউকে চুমো খায়, আমার ওদিকের ভাগ বসায়। কথাগুলো বলেই তুর্য পাশ ফিরে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার পানে। তুর্য ধমকে উঠল পৃথাকে। দাঁত কিরমির করে বলল, তাড়াতাড়ি কাগজে সইটা করে আমাকে উদ্ধার করো। আমার এই মামলাগুলোকে সহ্য হচ্ছে না।
আকস্মিক ধমকে পৃথা কেঁপে উঠল। তুর্যের বলা শেষ কথাটা বোধগম্য না হলেও মুখ খুলে কিছু জিজ্ঞাসা করলো না আর। সামনে রাখা কলমটা হাতে নিয়ে কাগজে খসখসে ধ্বনি তুলে সই করে দিল দ্রুত। ব্যাস, তুর্য এবং পৃথার আইনি বিয়েও শেষ এবার। তুর্যের চিন্তা অনেকটাই কমলো এবার। নিশ্চিন্ত মনে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। উকিলের সাথে শেষ একবার হাত মিলিয়ে এবং তার পাওনা পরিশোধ করে বেরিয়ে এলো অফিসের বাইরে। রাত বেড়েছে কিছুটা, চারিদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্ধকারেরা গ্রাস করে নিয়েছে পরিবেশ। এই নিস্তব্ধ অন্ধকারের বুক চিরে হাইওয়ে ধরে সাঁই সাঁই করে গন্তব্যের পানে ছুটে চলেছে তুর্যদের গাড়িটা। সামনে ড্রাইভিং সিটে বসে আরুষ গাড়ি চালাচ্ছে আর পিছনের সিটে রয়েছে তুর্য আর পৃথা। তখন উকিলের অফিস থেকে বেরিয়ে গাড়িতে চেপে বসেছিল তারা তিনজন, আর গার্ডসরা চেপেছে তাদের নির্ধারিত অন্য গাড়িতে। তুর্য আর পৃথা পাশাপাশি বসলেও দুজনের মধ্যে দূরত্ব রয়েছে বেশ। অবশ্যই দূরত্বটা রেখেছে পৃথা নিজেই। তুর্য আর আগ বাড়িয়ে বলেনি কিছু। এমনিতে মেয়েটার উপর থেকে কম দখল আজ যায়নি, তাই নিশ্চুপভাবে সবটা মেনে নিয়েছে সে। মেয়েটাকে একটু একা থাকতে দিয়ে নিজে মনোনিবেশ করলো মোবাইলে। খানিক সময় গড়ালো। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে তাকালো পৃথার পানে। মেয়েটা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। কি স্নিগ্ধ লাগছে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী। তুর্যের দৃষ্টি মুগ্ধ হলো। হৃদস্পন্দন বাড়লো তত্তর করে। হৃদয়ের নিষিদ্ধ অনুভূতিরা চনমনে হয়ে উঠল। ইস, এসব কি ভাবছে সে? একটা মেয়ের ঘুমন্ত অবস্থার সুযোগ নেবে? পরক্ষণেই তুর্যের হৃদয়ে হানা দিল মেয়েটা তার স্ত্রী। আর স্ত্রীকে ভালোবাসা নিশ্চয় সুযোগ নেওয়া নয়। তুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটাকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। তুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটাকে সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম নমনীয় শরীরখানা। তুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রীর শরীরের স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তেই। নিষিদ্ধ চাওয়ার চনমনে হয়ে গ্রাস করলো মন মস্তিষ্ক। তুর্য ঢোক গিলল। নিজেকে সংযত করার চেষ্টা চালালো, কিন্তু বারের মতোই হৃদয় তার বিরুদ্ধে অবস্থান করছে। সে সান্নিধ্য চাইছে বইয়ের। তুর্য হাঁসফাঁস করে উঠল, বেরিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।